এপিসোডের শুরুতেই ইয়োনা ভাবে যে এই অত্যাচারী রাজার জন্যই আমাকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। তখনই রাজমাতা এই রান্নার থিম বলে ওঠে, এই রান্না ভক্তি আর শ্রদ্ধা ভরে রান্না করতে হবে, যে খাবার খেয়ে যেন মা বাবার কথা মনে পড়ে, এমনকি তাদের মধ্যে কি কি উপাদান দেওয়া হবে সেটাও বলে দেওয়া হয়। রান্নার সময় মাত্র 2 ঘন্টা, এর মধ্যেই ওদের সবাইকে রান্না শেষ করতে হবে। ইয়োনা ভাবে আমি যদি কোনো ধরনের রাজকীয় খাবার বানাই তাহলে এদের সাথে আমি পারবো না, তাই আমাকে ইউনিক কিছু বানাতে হবে। তখনই ওর বাবার বানানো ট্যাংজাং পাস্তার কথা ওর মনে পড়ে। সাথে সাথেই সে বাকি রাঁধুনিদের সাথে রান্নার জিনিসপত্র আনার জন্য ছুটে যায়। রাজমাতা রাজাকে জানায় ডাইনিটি হেরে গেলে আপনার নিশ্চয়ই খারাপ লাগবে। রাজা বলে ওঠে জলে নামলে সেই জলের পরিমাণ বোঝা যায়, তাই কে বিজয়ী হয় আর কার রান্না বেশি মজার হয় সেটা তখনই বলা যাবে। রানীমা তখন বলে ওঠে অসুস্থ থাকার কারণে আমার কোনো কিছুই খেতে ইচ্ছা করে না, তারপরেও সে এই প্রতিযোগিতা রেখেছে। রাজা জানায় আপনি প্রথম থেকেই এই খাবার নিয়ে অনেক অনীহা দেখান, দেখা যাক তাহলে আমাদের নতুন রাঁধুনি আপনার খিদা বাড়াতে পারে কিনা। এদিকে বাকি রাঁধুনিরা সমস্ত কিছুই উপকরণ নিয়ে যাচ্ছিল এবং অবশিষ্ট উপাদানগুলিকে ইয়োনার জন্য রেখে যাচ্ছিল, যার ফলে সে সেগুলোকেই চেটেপুটে নিচ্ছিল। কিন্তু তারপরেও তার কাছে কিছু উপাদান কম রয়ে যায়, যার ফলে সে ভাবছিল যে কি করবে। তখন তার হাতের কাছে পালং শাক সে দেখতে পায় আর ভাবে এই সবজি রানীমার অসুস্থতার জন্য অনেক ভালো হবে। তখনই রান্নাঘরের প্রধান ওখানে উপস্থিত হয়। প্রধান ইয়োনাকে বলে তুমি এখনো এখানে কি করছো, বাকিরা তো সেই কখন সেখানে পৌঁছে গিয়েছে। ইয়োনা জানায় তার একটি উপাদান কম হয়েছে, তাই জন্য সে এখানে রয়ে গিয়েছে। তখন প্রধান জানায় এই উপাদানটি তার কাছে রয়েছে, তাই জন্য সে ইয়োনাকে নিয়ে সেই উপাদানের কাছে যায়। এদিকে বাকি রাঁধুনিরা তার নিজেদের রান্না শুরু করে দেয়। তখনই ওখানে ইয়োনা পৌঁছে যায় এবং সে সাহস জগিয়ে নিজের রান্না শুরু করতে থাকে। তাকে নিয়ে বাকি সবাইরা আলোচনা করতে থাকে। ইয়োনা রান্না করার সময় রান্নাঘরের প্রধানের কথা ভাবতে থাকে, যেখানে প্রধান ওকে জানিয়েছিল যে এই খাবার রাজমাতার অনেক পছন্দের। তিনি বিয়ে করে এখানে আসার পরে কোনো কিছুই খেতেন না, তাই জন্য রাজমাতার মা চালের স্যুপ রান্না করে দিয়েছিলেন এবং সেই খাবারের বিবরণ এখানকার রাঁধুনিদের দিলেও তারা সেই খাবার বানাতে পারেনি। তখন ইয়োনা ভাবে যে সে কি রাজমাতার জন্য সেই একই স্যুপ বানাবে। তখনই তার মাথায় সেই খাবারটি বানানোর আইডিয়া আসে, কিন্তু ওই খাবারটি বানানোর জন্য আরও একটি আইটেম লাগবে আর সেটা ওর কাছে ছিল না, যার ফলে সে ওই উপকরণটি আনার জন্য ছুটে যায়। কিন্তু তখনই ওকে ওখানে আটকে ফেলা হয় এবং রাজার সামনে নিয়ে আসা হয়। রাজমাতা বলে খাবারের মাঝে আর কোনো উপাদান আনা যাবে না। তখন রাজা জানতে চায় যে আর ওর কি লাগবে, কিন্তু ইয়োনার কিছু বলার আগে সাইসোকি বলে ওঠে এটা অন্যায়, রান্নার মাঝখানে ও নিজের রেসিপি বদলাতে পারে না। ওই ডাইনিটি দেখে নিয়েছে যে বাকি রাঁধুনিরা কি বানাচ্ছে, তাই সে নিজের উপকরণ বদলাতে চাইছে। সে আসলেই প্রতিযোগিতার যোগ্যই নয়। তখন ইয়োনা জানায় যে বলা হয়েছে রান্নার মাঝে কোনো উপকরণ আনা যাবে না আর এখনো তো সময় রয়েছে। সাইসোকি বলে কিন্তু তুমি তো দেখে নিয়েছো যে ওরা কি রান্না করছে, তাই তোমাকে এখন এখান থেকে যেতে দেওয়া হবে না। তখন ইয়োনা জানায় আমি সামান্য জিনিস আনবো আর তার কিছুই আমি কপি করছি না, আমার সময় চলে যাচ্ছে। তখন রাজা বলে ওঠে সাইসোকি ঠিকই বলেছে, কিন্তু দ্বিতীয়বার কোনো উপকরণ আনতে দেওয়া হবে না, এটা তো কোনো নিয়মের মধ্যেই নেই, তাই জন্য ওকে একটা চান্স দেওয়া হোক। যদি এবারে ও না পারে তাহলে ওর দুটো হাতই কেটে ফেলা হবে। যেই কথাটি শুনে সাইসোকি তো অনেক খুশি হয়, কিন্তু অপরদিকে এই একই কথা শুনে ইয়োনা বলে ওঠে এই লোকটি কি পাগল হয়ে গেছে নাকি। সে অনুমতি পাওয়ার পরেই যখন যাচ্ছিল তখন সে দেখতে পায় যে সময় প্রায় শেষ হয়েই এসেছে। সে যদি এখন উপকরণটি আনতে যায় তাহলে সে রান্না শেষ করতে পারবে না, তাই সে খিলগামকে সেই উপকরণটি আনার জন্য পাঠিয়ে দেয় এবং নিজে রান্না করায় ব্যস্ত হয়ে পড়ে, যেটা দেখে সাইসোকি তার দাসীকে খিলগামের পেছনে পাঠায়। এদিকে ইয়োনা রান্না করতে থাকে এবং খিলগামের জন্য অপেক্ষা করে, কিন্তু খিলগাম তো তখনও আসতে পারে না। এদিকে খিলগামকে সাইসোকির দাসী ধাক্কা মেরে ওখানে ফেলে দেয়। কিছুক্ষণ পরে খিলগাম ইয়োনার কাছে পৌঁছে যায়। ইয়োনা ওর আঘাত দেখে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে। খিলগাম জানায় ওসব পরে হবে, তুমি এখন তোমার রান্নার দিকে মন দাও এবং জিতে এসো। ইয়োনা তার খাবারের মধ্যে নতুন উপকরণ যোগ করলে রাজমাতা জিজ্ঞাসা করে ও নিজের খাবারের মধ্যে আবার কি মেশালো। দাসী বলে আমি বুঝতে পারছি না। তখন সাইসোকি এই সুযোগটাকে কাজে লাগায়, সবাইকে বলে এই খাবার খেয়ে যদি সবাই অসুস্থ হয়ে পড়ে তখন কি হবে। তখন আরেকজন জানায় যে যদি দাসী টেস্ট করে খাবারটি দেয় তাহলে কিসের অসুস্থতা। তখন দাসী বলে ওঠে আমি নিজেও জানি না সে কি খাবার বানাচ্ছে, তাই অসুস্থ হব কিনা বুঝতে পারছি না। তখন রাজমাতা বলে ওঠে তাহলে আমার কি এই খাবারটা খাওয়া উচিত হবে। দাসী বলে তাহলে কি আমি ওকে রান্না করতে নিষেধ করে দেব। তখনই রাজা রেগে গিয়ে বলে ওঠে তোমার এত বড় সাহস যে তুমি রাজার রাঁধুনিকে খাবার বানাতে বাধা দেবে। দাসী তখনই ক্ষমা চাইলে রাজমাতা জানায় যে মহারাজ আপনি রেগে যাবেন না, এই ডাইনিটিকে আটকানো
আটকানো আমাদের উদ্দেশ্য না। কিন্তু এটাই তো শাহী নিয়ম। মহারাজ হেসে বলে ওঠেন, নিয়ম আবার কি? আমি যেই রাঁধুনিকে নিজে নিয়োগ করেছি তার উপরে সবাই আঙুল তুলছেন আর আমার সিদ্ধান্তকে অপমান করছেন। আমি তো সেই জন্যেই এই প্রতিযোগিতায় এসেছি। রাজমাতা বলে, ভুল বুঝবেন না মহারাজ, আপনার সিদ্ধান্তকে অবমাননা করার সাহস আমাদের নেই। তখন রাজা নিজেই ভাবতে থাকে যে ইয়োনাকে তাড়ানোর জন্যই যে আপনারা এই সব আয়োজন করছেন সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। সবার রান্না কমপ্লিট হয়ে গেলে বাকি রাঁধুনিদের খাবার টেস্ট করার পরে এবার ইয়োনার পালা। ইয়োনার রান্না করা খাবার সবার সামনে দিলে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। মহারাজ তাকে বলে, এটা তো সামান্য মাত্র একটা স্যুপ। যেই কথাটি শুনে ইয়োনা ভাবে, আমি ভেবেছিলাম আমাকে সাপোর্ট করবে, কিন্তু এই লোক তো কি বলছে এসব। তারপরে ইয়োনা রাজমাতাকে বলে, এটা আপনার জন্য বানানো হয়েছে, একটু খেয়ে দেখুন। এরপরে দাসী সেই খাবারটি খেয়ে সম্মতি জানালে রাজমাতা সেই খাবারগুলোকে খেতে থাকে। সবাইকে চুপ থাকতে দেখে ইয়োনা ভাবে, সবাই এরকম ভাবে চুপ হয়ে গেছে কেন। রাজমাতা আবার খাবার ট্রাই করে। তখনই সাইসোকি বলে ওঠে, এই খাবারে পিতামাতার প্রতি ভক্তি কি করে হয়? ইয়োনা বলে, এই খাবার খাওয়ার সময় মায়ের হাতের রান্নার কথা মনে পড়ে যায়। ইয়োনার আরো কিছু বলার আগেই সাইসোকি চিৎকার করে ওঠে এবং বলে ওঠে, এই ফালতু কথা বন্ধ করো, তা না হলে এখানেই তোমার হাত কেটে দেওয়া হবে। তখনই রাজমাতা তাকে থামিয়ে বলে, এই খাবারের মধ্যে ভক্তি আছে। এটা বলার পরেই রাজমাতা বেঁচে থাকা বাকি খাবারগুলোকেও খেয়ে ফেলে। তখনই ইয়োনা বুঝতে পারে যে রাজমাতার খাবারটি পছন্দ হয়েছে। রাজমাতা যখন খাবারটি খাচ্ছিল তখন তার মায়ের কথা মনে পড়ে। উনি এতটাই ইমোশনাল হয়ে যায় যে তার চোখ দিয়ে জল গড়ে পড়তে থাকে এবং রাজমাতা এটা ভেবে অবাক হয় যে এই মেয়েটা কিভাবে বানালো এই খাবার। আমি মুগ্ধ হয়ে গেলাম। রাজমাতা ইয়োনাকে জিজ্ঞাসা করে, তুমি শেষে কি উপকরণটি যুক্ত করেছো? ইয়োনা জানায়, আমি ঝিনুক দিয়েছিলাম। রাজা বলে, ঝিনুক দেওয়ার ফলে এই খাবারের স্বাদ 100 গুণ বেড়ে গিয়েছে। যে কথাটি শোনার পরে ইয়োনা মনে মনে বলতে থাকে, এই তো এবার একটি ভালো রাজার মতো কথা বলেছে। যেই কথাটি আবার সাইসোকি শুনে মনে মনে বলতে থাকে, অসভ্য মেয়ে মানুষ একটা, এইভাবেই তাহলে তুই রাজাকে হাতে করছিস। রাজমাতা তখন বলে, তুমি তাহলে এটাকে এভাবে বানিয়েছো? ইয়োনা বলে, হ্যাঁ, আপনি সারা জীবন যেই স্বাদটি খুঁজে বেরিয়েছেন সেটা এর মধ্যেই রয়েছে। রাজমাতা তখন পালং শাকের কথা জানতে চাইলে ইয়োনা বলে যে সে তখন দেখেছিল যে রাজমাতা অসুস্থ, তাই জন্যে সে এই স্বাস্থ্যবান খাবার তার জন্য বানিয়েছে। খাবারও এক প্রকার ঔষধের মতো। রাজমাতা খুশি হয়ে বলে, তুমি আসলেই অনেক বুদ্ধিমান, তোমার ওপর আমার কোনো অভিযোগ নেই। তুমি কি আমাকে সবসময় এরকমই মজাদার খাবার বানিয়ে খাওয়াবে? ইয়োনা খুশি হয়ে বলে যে হ্যাঁ, অবশ্যই। রাজা রাজমাতাকে বলে ওঠে, তাহলে আপনি আপনার বিজয়ী বেছে ফেলেছেন। রাজমাতা বলে ওঠে, আজকের বিজয়ী হচ্ছে ইয়োনা, যে এই স্বাস্থ্যকর খাবার বানিয়ে আমার হৃদয় জয় করে নিয়েছে। তখনই রাজা ঘোষণা করে যে আজ থেকে তাদের প্রাসাদের রাজরাসই হচ্ছে ইয়োনা। এরপরে ওখান থেকে যখন রাজমাতা চলে যাচ্ছিল তখনই রাজা ঘোষণা করে ওঠে যে এবারে তাহলে শাস্তি দেওয়ার পালা। এই বলে রাজা বাকি দুই রাঁধুনিকে ধরে নিয়ে আসে এবং তাদের হাত কাটার ব্যবস্থা করতে থাকে। তখনই ইয়োনা চিৎকার করে উঠে রাজাকে থামায়। তখন রাজা রেগে বলে ওঠে, তোর এত বড় সাহস, তুই আমাকে থামাতে এসেছিস? ইয়োনা বলে, এরকম করবেন না মহারাজ, রাজমাতা তাদের খাবার খুব পছন্দ করে খেয়েছে, তাদের হাত কাটলে আপনি রাজমাতার পছন্দের অপমান করবেন। তার কথা শুনে রাজা রেগে যায় আর বলে ওঠে, তোমার রান্না ভালো বলে আমি তোমায় বাঁচিয়ে রেখেছি, তুমি কিনা আমার ওপরে হুকুম করো, এখনই মরতে চাও নাকি? ইয়োনা বলে ওঠে, আমি বাঁচতে চাই, এই রাঁধুনিরাও বাঁচতে চায়। এটা একটা রান্নার প্রতিযোগিতা ছিল, তাহলে কিভাবে এটা একটা মৃত্যু মঞ্চ হয়ে ওঠে? একজন রাঁধুনির হাত কেটে ফেলা মৃত্যুর চেয়ে কোনো অংশেই কম নয়। কিন্তু এত কিছু বোঝানোর পরেও রাজা কোনো কথা শুনছিল না। তখন রাজমাতা বলে ওঠে, ইয়োনা যা বলছে তা ঠিক, প্রথম থেকেই আমার ভুল ছিল, আপনার এই সিদ্ধান্ত মানতে পারছিলাম না। আপনার বাবা হরিণ পছন্দ করতেন বলে আপনি কখনোই হরিণের মাংস খাননি আর সব সময় হরিণের শিকার করেন। কিন্তু সেই দিন যখন আমি জানতে পারলাম যে এই রাঁধুনি আপনাকে হরিণের মাংস খাইয়েছে, তখন আমি এই প্রতিযোগিতায় বাবা মায়ের ভক্তি হিসেবে রেখেছিলাম। ইয়োনা ভাবে এই লোকটার আসলেই অদ্ভুত। রাজা বলে ওঠে, কিন্তু শাস্তি ওদের হবেই। তখন রাজমাতা জানায় যে তাহলে এই দুই রাঁধুনির ইয়োনার সাথে রান্না শিখবে আর ভালো করে খাবার বানানোর নিয়ম জানবে, এটাই ওদের শাস্তি। তখন সবাই ওদের দুজনের জন্য ক্ষমা ভিক্ষা চাইলে রাজা বলে ওঠে, ঠিক আছে, তাহলে আজকের থেকে ইয়োনার কাছে ওরা রান্না শিখবে। তাদের মুক্তি দেওয়া হলো। রাজমাতা তখন রাজাকে চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানালে রাজা বলে, কি ব্যাপার, আজ আপনি এত নরমভাবে কথা বলছেন? যাকে এতদিন মিস করেছেন তার কথা কি মনে পড়ছে? এটা বলে রাজা ওখান থেকে চলে যায়।
এরপরে রানীরা সবাই রাজার এই রাগের ব্যাপারে আলোচনা করছিল, যেখানে রাজার সৎমা বলে রাজা ভাবে যে রাজার মা কোনো অসুস্থর ফলে মারা গিয়েছে, সে জানে না তার মাকে বিষ দেওয়া হয়েছিল। এই সময় রাজমাতা তাদেরকে থামিয়ে বলে যে এখন আর কিছুই বদলানো যাবে না, তাই এসব ভেবে লাভ নেই। এরপরেও যদি আমি অতীতে যাওয়ার সুযোগ পাই তারপরেও আমি রানীর মৃত্যু কোনোভাবেই আটকাবো না। এদিকে রাজা বুঝতে পারে যে এই সমস্ত কিছু সাই সখীর কাজ, তাই জন্য সে নিজেই সাই সখীর সাথে দেখা করতে যায়। সমস্ত রাঁধুনিরা তাদের রান্নাঘরে ফিরে আসে, যেখানে দংশ ইয়োনাকে তার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ জানায় এবং তার আসন সে ইয়োনাকে দেয়। ইয়োনা তারপরে এক গ্লাস জল চাইলে দংশ তার জন্য জলটি আনতে গেলে ইয়োনা তাকে আটকায়। সে মাইং এর হাতেই খেতে চায়, যেটা বুঝতে পেরে মাইং তার জন্য জল এনে দেয় এবং তাকে ধন্যবাদ জানায়। এরপরে ইয়োনা তার বানানো খাবার খেতে চাইলে সে সেই খাবারটি আনতে যায়। তখন সবাই হেসে ওঠে। ইয়োনা বলে ওঠে, বাহ, রাজকীয় রাঁধুনির কথা যে সবার ওপরে, এটা ভালো মতনই বুঝতে পারছি। এরপরে ইয়োনা খিলগামের আঘাতের কথা জানতে চাইলে খিলগাম জানায়, আমি জানি না, আমি যখন উপকরণটি নিয়ে আসছিলাম তখন আমাকে কেউ ধাক্কা দিয়ে দেয় এবং যার ফলে ওখানেই আমি নিচে পড়ে যাই। তখন গঙ্গিল এসে আমাকে বাঁচায়। এদিকে সাই সখী তার দাসীকে বলছে যে এই মেয়েকে হালকাভাবে নেওয়া যাবে না, এই মেয়ে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে, হয়তো কারোর হয়ে কাজ করছে, কিন্তু রান্না সে ভালো পারে, যার কারণে মহারাজ তাকে পছন্দ করেছে। দাসী বলে, তাহলে কি তাকে কিডন্যাপ করে অন্য কোথাও পাঠিয়ে দেব? সাই সখী বলে যে এই মেয়ের কপাল ভালো, তাই এর সাথে এরকম কোনো কিছুই উল্টাপাল্টা করা যাবে না, কারণ মহারাজ ওর সাথে রয়েছে। আর তখনই সাই সখীর কাছে মহারাজ চলে আসে। সাই সখীকে বলে, তুমি ঠিক আছো তো? সাই সখী তাকে বলে, হ্যাঁ, মাথা ব্যথার কারণে আমি তাড়াতাড়ি ফিরে এসেছি। রাজা সোজাসুজি ভাবে জিজ্ঞাসা করে যে আমি শুনলাম তুমি নাকি এই প্রতিযোগিতার আয়োজন করতে বলেছ, এমনকি হংকেও কারাগারে বন্দি করার ব্যাপারটাও নাকি তুমিই বলেছ। রাজা রেগে গিয়ে বলে যে আমার নিয়োগ করা রাঁধুনির বিরোধিতা করার অধিকার তোমায় কে দিয়েছে? তুমি জানো এক রাজার বিরোধিতা করার শাস্তি কি হতে পারে? সখী বলে, মহারাজ, আপনি ওই ডাইনিটির পক্ষে কথা বলছেন? আপনার মায়ের মৃত্যুর পর কত রাত আপনি না ঘুমিয়ে কাটিয়েছেন সেটা আপনি ভুলে গেছেন? আপনার মায়ের মৃত্যু কিভাবে হয়েছিল সেটা ভুলে গেছেন? আপনার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার কথা কি ভুলে গেছেন? মহারাজ বলে, মুখ বন্ধ রাখো, আমার মাকে নিয়ে আর একটাও শব্দ বলবে না। কিন্তু তারপরেও সাই সখী বলতে থাকে যে এমন একটি সময় আপনি একজন ডাইনিকে আমাদের রাজপ্রাসাদে নিয়ে এসেছেন, এমনকি রাজরাধুনিও বানিয়ে দিয়েছেন, এমন অবস্থায় আমি কি করে চুপ থাকবো? তাই বলে তুমি আমার অনুমতি ছাড়াই এত বড় কাজ কি করে করলে? সাই সখী বলে ওঠে, ছোট ছোট ভুল থেকেই বড় ভুলের সৃষ্টি হয়, যেমনটা আপনার বাবা মহারাজ করেছিলেন। এবার রাজা রেগে যায় আর তাকে বলে, তুমি চুপ করো। সাই সখীর এই সমস্ত কথা শুনে রাজার প্রচন্ড মাথা ব্যথা করে এবং রাজা ওখান থেকে বেরিয়ে আসে। এদিকে সঞ্জয় ইয়োনাকে একটি কাঁটা দিয়ে বলে যে রাজা সাজগোজ পছন্দ করে, তাই জন্য রাজার সামনে সবসময় সেজে গুজে থাকবে। তখন ইয়োনা ঘাবড়ে বলে যে তার সাথে রাজার কোনো ধরনের চক্কর চলছে না। সঞ্জয় সেটা মানতে চায় না। সে বলে তার প্রাণ বাঁচানোর জন্য রাজা কত কি করেছে, যেটাতে ইয়োনা তাকে সমস্ত কিছু খুলে বলতে বললে তখন সঞ্জয় তাকে আজ রাতে রাজার সাথে চক্কর চালাতে বলে ওখান থেকে চলে যায়। এদিকে রান্নাঘরের প্রধান রাঁধুনি জানায় যে রাজার আবার অ্যাটাক পড়েছে, আজ যেন রান্নায় কোনো ধরনের ত্রুটি না হয়। যে ব্যাপারে কিছু বুঝতে না পেরে ইয়োনা বিষয়টি জিজ্ঞাসা করলে দংশু বলে যে রাজা হঠাৎ করেই ক্ষেপে গিয়ে এই সব খাবার দাবার সবকিছু ফেলতে শুরু করে দেয়। যেই সময়টাতে রাজাকে দেখে রাজপ্রাসাদের সমস্ত লোক ভয়ে থাকে। এই সময় একমাত্র রাজাকে শান্ত করতে পারে সাই সখী। কথাগুলো শোনার পরে ইয়োনা বুঝতে পারে যে নিশ্চয়ই ওনার মায়ের মৃত্যুর কারণ নিয়ে উনি মানসিক কোনো সমস্যায় ভোগেন, তাই তার মাথায় রাজাকে শান্ত করার জন্য পাস্তা বানানোর খেয়াল আসে। এরপরেই সে রাজার জন্য পাস্তা বানানো শুরু করে দেয় এবং বাকিরা ওখানে দাঁড়িয়ে ওকে দেখতে থাকে। এরপরে সে পাস্তাটি বানিয়ে রাজার কাছে নিয়ে যায়। রাজার কাছে গেলে রাজা ইয়োনাকে বাদ দিয়ে বাকি সবাইকে বাইরে বেরিয়ে যেতে বলে। ইয়োনা ভয়ে ভয়ে রাজাকে বলে যে আজকে সে তার জন্য ট্যাংজাং পাস্তা বানিয়েছে। রাজা রেগে বলে যে আজ তো দিনের বেলাও সে ট্যাংজাং খেয়েছে। যেটা শুনে ইয়োনা বলে এটা ইতালির খাবার, এর স্বাদটাও আলাদা। যেটা শুনে রাজা খেতে যায়, কিন্তু কিছুতেই সে পাস্তাগুলোকে চামচের মধ্যে নিতে পারছিল না। তখন ইয়োনা নিজের হাতে তুলে রাজাকে সেটা খাইয়ে দেয়। যেই পাস্তাটি খেয়ে রাজার এতটাই ভালো লাগে যে সে তখনই গোটা বাটিটাকেই শেষ করে দেয়। ইয়োনা বলে যে যখন আমি কষ্ট পেতাম তখন আমার বাবা নিজের হাতে আমাকে এটা বানিয়ে দিত। আজ আমি আপনাকে দেখেছিলাম যে আপনি কিছু একটা ব্যাপার নিয়ে খুব কষ্ট পেয়েছেন।
তাই আপনার মন ভালো করার জন্য আমি এটা বানিয়েছি। রাজা তার মায়ের কথা জিজ্ঞাসা করলে ইয়োনা জানায় যে ছোটবেলায় তিনি তার মাকে হারিয়ে ফেলেছেন। যেটা শুনে রাজা মনে মনে বলতে থাকে যে তাহলে তো তুমিও অনেক কষ্ট পেয়েছো, তুমিও তাহলে আমার মতনই একা। রাজা ওকে বলতে থাকে আমি কি রাজপ্রাসাদের লোক পাঠিয়ে তোমার বাবাকে এখানে নিয়ে আসবো? তখন ইয়োনা বলে আপনি বিশ্বাস করবেন না আমি জানি, কিন্তু আমি সত্যিই ভবিষ্যৎ থেকে এসেছি। আমার যেই ব্যাগটা আপনি ফেলে দিয়েছেন তাতে আমার মাঙ্গনরোগ নামের একটা বই আছে, যার সাহায্যে হয়তো আমি টাইম ট্রাভেল করে এখানে পৌঁছে গিয়েছি। এদিকে রাজার মাথায় এসবের কোনো কিছুই ঢুকছিল না। তখন রাজা ইয়োনাকে বলে যদি তুমি আমার ফিউচার বলো তবে আমি তোমায় বিশ্বাস করতে পারি। ইয়োনা মনে মনে ভাবতে থাকে যে সে কি করে বলবে। কিছুদিনের মধ্যেই খাপসান বিদ্রোহ হতে চলেছে, যেখানে রাজাকে সিংহাসন থেকে নামিয়ে এখান থেকে বহিষ্কার করা হবে। ইয়োনা এইসবের কোনো কিছুই না বলে সে রাজাকে বলে যে এই বছরটা আপনি আপনার নিজের চোখ কান খোলা রাখবেন এবং সাবধানে চলবেন, আর নিজের রাগটাকে কন্ট্রোলে রাখবেন, কাছের লোকদের থেকে সাবধান থাকবেন। এরপরে রাজা একটি ডায়েরি লিখছিল যার মধ্যে ইয়োনার সমস্ত খাবারের রেসিপি রয়েছে। তখনই রাজার ইয়োনার বলা মাঙ্গনরোগের কথা মনে পড়ে, যার ফলে সে ডায়েরিটির নাম মাঙ্গনরোগ রেখে দেয়। তখনই ইয়োনার ব্যাগের মধ্যে থাকা বইটি আলোকিত হয়ে ওঠে আর ধীরে ধীরে গোটা বইটি ভ্যানিশ হয়ে যায়। রাজা তার লেখা বইটি ডেস্কের ভেতরে রাখলে ওখানে সেনাপতি এসে জানায় যে ইতিহাসকারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আশেপাশে তাকে খোঁজার চেষ্টা করলে সেখানে প্রচুর রক্ত পড়ে থাকতে দেখেছি, যেটা শুনে রাজা ভাবনায় পড়ে যায় যে ইতিহাসকারকে দেওয়া আদেশ কেউ জানতো না, তাহলে কি করে এই সব হলো? তার মা এমন কি করেছিল যেটা চাপা দেওয়ার এত চেষ্টা করা হচ্ছে? সে কাউকেই বিশ্বাস করতে পারবে না। সে আবার একা হয়ে গেল এই সময়। রান্নাঘরের প্রধান রাজাকে ঘরের মধ্যে যেতে অনুরোধ করলে রাজা তার জন্য অ্যালকোহল আনতে বলে। কিছুক্ষণ পরে রাজার অবস্থা দেখে রান্নাঘরের প্রধান ইয়োনাকে রাজার জন্য খাবার বানিয়ে আনতে বলে। ইয়োনা খাবার হাতে করে রাজার কাছে পৌঁছে যায়। তার অবস্থা দেখে চিন্তায় পড়ে যায় ইয়োনা। এদিকে রাজা ইয়োনাকে নেশার ঘরে কাছে টেনে বলে যে যেন কিছুক্ষণ তার সাথে ইয়োনা এভাবেই থাকে। ইয়োনা অবাক হয়ে রাজার চোখের দিকে দেখলে দেখে যে রাজার চোখে জল। ওই সময় রাজা হঠাৎ করে উঠে ইয়োনাকে কিস করে আর এর সাথেই এপিসোডটি শেষ হয়। এরপরে কি হবে সেটা জানতে হলে ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।